প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই স্বাস্থ্যবিধি মেনে সবাই বাড়িতে আছো এবং নিরাপদে আছো। আমি সাথী খাতুন আজ তোমাদের সাথে নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের জুতা আবিষ্কার কবিতাটি নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা সবাই খাতা কলম নিয়ে মনোযোগ সহকারে আমার সঙ্গে থাকবে। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমাদের পাঠ্য বিষয় হলো জুতা আবিষ্কার, আর এর লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। শিক্ষার্থী বন্ধুরা, আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে প্রত্যেকেই কম বেশি কিছু না কিছু জানি। তো আজ তার বিষয় নিয়েই আমরা আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিশ্বকবি, অর্থাৎ সারা বিশ্বে তিনি ছিলেন পরিচিত একজন কবি। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 25শে বৈশাখ 1268 সালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বাল্যকাল থেকে বিদ্যালয়ের আনুষ্ঠানিক কোনো শিক্ষা লাভ করেনি। তারপরেও সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে ছিল তার সুস্পষ্ট পদচারণা। অর্থাৎ কি, বাল্যকাল থেকে তার ভিতরে কবি প্রতিভার একটা বিশেষ দিক লক্ষ্য করা যায়। আর মাত্র 15 বছর বয়সে তার একটা বিখ্যাত কাব্য প্রকাশিত হয়, সেটা হলো বনফুল। এটা মাত্র 15 বছর বয়সে বনফুল কাব্য প্রকাশিত হয়। আর 1913 সালে তিনি তার বিখ্যাত কাব্য গীতাঞ্জলি রচনা করে সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ছিলেন একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার ও নাট্য প্রযোজক। এছাড়াও কাব্য, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, গান ইত্যাদি সকল শাখায় রয়েছে তার বিস্ময়কর অবদান। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুর যেরকম বাংলা সাহিত্যে অর্থাৎ সারা বিশ্বে একজন বিশ্বকবি হিসেবে পরিচিত, তেমনি তার কিন্তু অনেক প্রতিভা ছিল এবং ছোটবেলা থেকেই তার সেই কাব্য প্রতিভার বিকাশ ঘটে। তার বিখ্যাত কিছু বা উল্লেখযোগ্য রচনার মধ্যে যেগুলো বিখ্যাত সেগুলো আমরা লিখব। তার অজস্র রচনার মধ্যে তার অজস্র রচনার মধ্যে মানসী, সোনার তরী, চিত্রা,
পলাকা, কল্পনা, কণিকা, পুনশ্চ, চোখের বালি, গোরা, ঘরে, বাইরে, যোগাযোগ, যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্ত, ছবি, গল্প, গুচ্ছ, বিচিত্র, প্রবন্ধ, ইত্যাদি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুর যে অসংখ্য রচনা, কাব্য বলো, উপন্যাস বলো, সাহিত্যের যে উল্লেখযোগ্য রচনা, সেগুলোর মধ্যে মানসী, সোনাত্তরী, চিত্রা, পলাকা, কল্পনা, কণিকা, পুনশ্চ, চোখের বালি, গোরা, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তকরবী, গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ ইত্যাদি হলো উল্লেখযোগ্য। আর এই বিশ্বকবি মৃত্যুবরণ করেন 22শে শ্রাবণ 1348 সালে। এই বিশ্বকবি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানলাম। এখন আমরা চলে যাব কবিতা জুতা আবিষ্কার। আর লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই জুতা আবিষ্কার কবিতাটি করব। তোমরা সবাই একটু মনোযোগী হও। কহিলা হবু শুনো গো গোবুরায়, কালিকে আমি ভেবেছি সারা রাত্র, মলিন ধুলা লাগিবে কেন পায়, ধরণী মাঝে চরণ ফেলা মাত্র, তোমরা শুধু বেতন লহ বাটি, রাজার কাছে কিছুই নাহি দৃষ্টি, আমার মাটি লাগায় মোরে মাটি,
রাজ্যে মোর একই এ অনা সৃষ্টি, শীঘ্রই এর করিবে প্রতিকার, নইলে কারো রক্ষা নাহি আর। শুনিয়া গবু ভাবিয়া হলো খুন, দারুণ ত্রাসে ঘর্ম বহে গাত্রে, পণ্ডিতের হইল মুখ চুন, পাত্রদের নিদ্রা নাহি রাত্রে, রান্নাঘরে নাহিক চড়ে হাড়ি, কান্নাকাটি পড়িল বাড়ি মধ্যে, অশ্রু জলে ভাসায়ে পাকা দাড়ি, কহিলা গবু হবুর পাদ পদ্মে, যদি না ধুলা লাগিবে তব পায়ে, পায়ের ধুলা লই পাইব কি উপায়ে। শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি, কহিল শেষে কথাটা বটে সত্য, কিন্তু আগে বিদায় কর ধুলি, ভাবিও পরে পদধূলির তত্ত্ব, ধুলা অভাবে না পেলে পদধূলা, তোমরা সবে মাহিনা খাও মিথ্যা, কেন বা তবে পশিনু এতগুলা, উপাধি ধরা বৈজ্ঞানিক বৃত্তে, আগের কাজ আগে তো তুমি সারো, পরের কথা ভাবিও পরে আরো। আধার দেখে রাজার কথা শুনি, যতন ভরে আনিল তবে মন্ত্রী, যেখানে যত আসিল জ্ঞানী গুণী, দেশে বিদেশে যতেক ছিল যন্ত্রী, বসিল সবে চশমা চোখে আঁটি, ফুরায়ে গেল 19 পিপে নস্য, অনেক ভেবে কহিল গেলে মাটি, ধরায় তবে কোথায় হবে শস্য। কহিল রাজা তাই যদি না হবে, পণ্ডিতেরা রয়েছে কেন তবে, সকলে মিলি যুক্তি করি শেষে, কিনিল ঝাঁটা 17.5 লক্ষ, ঝাঁটের চোটে পথের ধুলা এসে ভরিয়া দিল রাজার মুখ বক্ষ, ভরি ধুলায় কেহ মেলিতে নারে চোখ, ধুলায় মেঘে পড়িল ঢাকা সূর্য, ধুলার বেগে কাশিয়া মরে লোক, ধুলার মাঝে নগর হলো উজ্জ্ব। কহিল রাজা করিতে ধুলা দূর, জগৎ হলো ধুলায় ভরপুর, তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁকে, মশক কাঁধে 21 লাখ ভিস্তি, পুকুরে বিলে রহিল শুধু পাক, নদীর জলে নাহিক চলে কিস্তি, জলের জীব মরিল জল বিনা, ডাঙ্গার প্রাণী সাঁতার করে চেষ্টা, পাকের তলে মজিল বেচা কেনা, সর্দি তরে উজাড় হলো দেশটা। কহিল রাজা এমনই সব গাধা, ধুলারে মারি করিয়া দিল কাদা। আবার সবে ডাকিল পরামর্শে, বসিল পুনঃ যতে গুণবন্ত, ঘুরিয়া মাথা হেরিল চোখে সর্ষে, ধুলার হায় নাহিক পায় অন্ত। কহিল মহিমাদুর দিয়ে ঢাকো, খরচ পাতি কবির ধুলা বন্ধ করিব, ধুলা বন্ধ। কহিল কেহ রাজারে ঘরে রাখো, কোথাও যেন থাকে না কোনো রন্ধ্র, ধুলার মাঝে না যদি দেন পা, তাহলে পায়ে ধুলা তো লাগে না। অর্থাৎ কি, ধুলায় যদি রাজা পা না দেয় তাহলে কি পায়ে ধুলা লাগবে, সে কথাই বলছে। কহিল রাজা সে কথা বড় খাঁটি, রাজা বলতো সে তো ঠিক কথা বা খাঁটি কথা, কিন্তু মোর হইতেছে মনে সন্দেহ, অর্থাৎ রাজার মনে সন্দেহ আসছে। মাটির ভয়ে রাজ্য হবে মাটি, দিবস রাতি রহিলে আমি বন্ধ। আমি যদি সারাদিন ঘরের ভিতরে বন্ধ থাকি তাহলে রাজ্য কি হয়ে যাবে, সবকিছু দিন রাত সবকিছু বন্ধ হয়ে যাবে। কহিল সবে চামারে তবে ডাকি, চর্ম দিয়া মুড়িয়া দাও পৃথি, অর্থাৎ চামড়া দিয়ে কি করবে, এই পৃথিবী ঢেকে দিতে দেবে, সেটাই বললো।
ধুলির মহি ঝুলির মাঝে ঢাকি, মহিপতির রহিবে মহা কীর্তি। কহিল সবে হবে সে অবহেলে, যোগ্য মতো চামার যদি মেলে। এটা হবে, এই মহাকীর্তিটা করা সম্ভব যদি সে অনুযায়ী যোগ্য চামার পাওয়া যায়। রাজার চর ধাইল হেতা হোতা, ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম। যোগ্য মতো চামার নাহিও কোথাও, না মিলে এত উচিত মতো চর্ম। তখন ধীরে চামার কুলপতি, কহিল এসে ঈশ্বর হেসে বৃদ্ধ। সবাই যখন ব্যর্থ হয়ে গেল, তখন এদেরই ভিতরে একজন বৃদ্ধ এসে হাজির হলো, মুখে ঈশ্বর হাসি নিয়ে, সামান্য হাসি নিয়ে। বলিতে পারি করিলে অনুমতি। সে বলতেছে যে আমাকে অনুমতি দিলে আমি কিছু বলতে পারি। সহজে যাহে মানুষ হবে সিদ্ধ, নিজের দুটি চরণ ঢাকো তবে, ধরণী আর ঢাকিতে নাহি হবে। এত কিছু না করে নিজের পা দুটোই ঢেকে ফেলো। ওই বৃদ্ধ তখন মুখে সামান্য হাসি নিয়ে এসে বলছে, চরণ পৃথিবী ঢাকা লাগবে না, ঢাকতে হবে নিজের চরণ দুটি। কহিল রাজা এত কি হবে সিদে, ভাবিয়া মল সকল দেশ শুদ্ধ। মানে সকলে মিলে, দেশ শুদ্ধ সবাই মিলে ভাবতে লাগলো। মন্ত্রী কহে বেটারে শুলে বিধে, কারার মাঝে করিয়া রাখো রুদ্ধ। তখন মন্ত্রী বৃদ্ধের এই কথা শুনে বলতেছে, বেটারে শুলে বেঁধো, কারাগারে বন্ধ করে রাখো। রাজার চর্মপদ আবরণে ঢাকিল বুড়া বসিয়া পদ পান্তে। তখন ওই বৃদ্ধ কি করলো, বসে বসে রাজার পা দুটো চামড়া দিয়ে ঢেকে দিল। মন্ত্রী কহে আমারও ছিল মনে, কেমনে বেটা পেয়েছে সেটা জানতে। তখন মন্ত্রী আর কোনো কিছু না দেখে উপায়ন্ত, তখন সে কি বলে যে এটা তো আমারও মনে ছিল। বেটা কি করে জানলো? মনে যদি থাকতো তাহলে দেখো কত কিছুই তারা করে ফেললো, কিন্তু শেষ বেশ একজন বৃদ্ধই তার সমাধান করে দিল। সেদিন হতে চলিল জুতা পরা, বাঁচিল গবু রক্ষা পেল ধরা। অর্থাৎ গবু হচ্ছে একটা নাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে জুতা আবিষ্কার, এক সময় তার মানে আমরা কি বুঝি যে এক সময় এই জুতার ব্যবহার ছিল না বা জুতার আবিষ্কার ছিল না। তখন কি হয়, সারা যেখানেই যাবে সেখানে কি পায়ে জুতা যদি না থাকে তাহলে তো ধুলা পায়ে লাগবে, আর এই ধুলা যেখানেই যাবে সেখানেই সেটা অপরিষ্কার হয়ে যাবে। তো আমরা এই যে 3 পেজের 2.5 পেজের যে একটা কবিতা পড়লাম, এই কবিতাটির সার বা বিষয় বস্তু বা মূল ভাব যেটাই বলো তোমরা, সেটা এরকমই যে যত যাই লেখা হোক না কেন তার সার সংক্ষেপ এমনই যে রাজা পায়ে যখন ধুলা লাগে তখন রাজা এই জিনিসটা নিয়ে একটু চিন্তিত হয়ে পড়ে এবং বলে যে ধুলাবালি থেকে মূলত রাজার পা দুটিকে মুক্ত রাখার জন্য নানা প্রসঙ্গে এই কবিতাটি লেখা হয়েছে। আর সেটাই হচ্ছে এই কবিতার মূল উপজীব্য, অর্থাৎ ধুলা থেকে রক্ষা পাওয়ার জন্য যে উপায়গুলো বের করেছে সেটাই এই 2.5 পেজের কবিতাটিতে তুলে ধরা হয়েছে বা বলা হয়েছে। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের এই জুতা আবিষ্কার কবিতাটি কল্পনা কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। ধুলাবালি থেকে রাজার পা দুটিকে মুক্ত রাখার নানা প্রসঙ্গই এই কবিতাটির হচ্ছে মূল উপজীব্য। রাজা তার মন্ত্রীদের রাজ্য থেকে ধুলাবালি দূর করার নির্দেশ দেয়, কিন্তু মন্ত্রীরা রাজ্যের এই ধুলাবালি
ঝাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং এতে রাজ্য ধুলোয় পরিপূর্ণ হয়ে যায়। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পৃথিবীটা মাটির তৈরি। সেখানে যদি ঝাড় দেওয়া হয় বা কোনোভাবে মাটিকে সরিয়ে ফেলা হয়, সেটা কি সম্ভব? মাটি ঝাড় দিলে তলে তো আবারই সেই মাটি পাওয়া যাবে। তো এটাই মন্ত্রীরা রাজ্যের ধুলাবাড়ি ঝাড় দেওয়ার সিদ্ধান্ত নেন এবং এতে রাজ্য ধুলায় পরিপূর্ণ হয়ে যায়। রাজার আদেশ মানতে গিয়ে রাজ্যের সভাসদ কোনো উপায় যেন খুঁজে আর পায় না। তখন রাজ্যেরই এক বয়স্ক চর্মকার নিজ বুদ্ধিতে রাজার পদযুগল চামড়া দিয়ে ঢেকে দেয়, আর এভাবেই রাজার পা ধুলার স্পর্শ থেকে মুক্তি পায়। এটুকুই ছিল এই কবিতার সার সংক্ষেপ। এখন আমরা এই কবিতার কিছু শব্দ অর্থ জানবো। শব্দ অর্থ দেখো, চরণ অর্থ পা, প্রতিকার অর্থাৎ সমাধান, উশিনু মানে লালন পালন করি। পাক অর্থ কাদা। ভিস্তি শব্দের অর্থ হচ্ছে